প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় আরও একটি ব্রড কোশ্চিন, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস থেকে নেওয়া একটি রচনামূলক প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, ডিসকাস ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস অ্যাজ এ ম্যানিফেস্টো অব দ্য রোম্যান্টিক মুভমেন্ট। অর্থাৎ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডকে ম্যানিফেস্টো অব দ্য রোম্যান্টিক মুভমেন্ট বলা হয় কেন? আমরা জানি যে রোম্যান্টিক মুভমেন্ট, এই মুভমেন্টটা শুরু হয়েছিল রোম্যান্টিক এজে। এটা শুরু হওয়ার অনেকগুলো কারণ রয়েছিল, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো, আমরা দেখব যদি আমরা নিও ক্লাসিক্যাল এজটা পড়ি তাহলে দেখতে পাবো যে নিও ক্লাসিক্যাল এজ এর পরেই কিন্তু রোম্যান্টিক এজ। নিও ক্লাসিক্যাল এজের যে পয়েট ছিল এবং আরও যারা রাইটার ছিল তারা মূলত কবিতা বা লিটারেচার লিখতো শুধু আপার ক্লাস মানুষদের জন্য। অর্থাৎ তাদের কবিতাতে বা আদার্স রাইটিংয়ে কোনো ধরনের লোয়ার ক্লাস পিপুল বা রাষ্ট্রিক পিপুল বা রুরাল পিপুল এ ধরনের পিপুলদের কোনো উপস্থিত ছিল না। বাট এই রোম্যান্টিকে যে আমরা দেখতে পাবো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ তারা কী করবেন, কবিতা লিখবেন কমন পিপুলদের জন্য এবং প্যাস্টোরাল পিপুলদের জন্য। তো যার কারণে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে এক ধরনের রিভোল্ট এগেনস্ট দ্য নিও ক্লাসিসিজম। অর্থাৎ রোম্যান্টিক মুভমেন্ট ইজ এ রিভোল্ট এগেনস্ট দ্য ক্লাসিসিজম। তো এই ধরনের একটি প্রশ্ন কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে রয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ একটি এই রোমান্টিক এজের গুরুত্বপূর্ণ একটি রাইটিং হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসের পাবলিশের মাধ্যমেই কিন্তু রোমান্টিক মুভমেন্ট অর্থাৎ রোমান্টিক পোয়েটদের যে জয়যাত্রা, সেই জয়যাত্রা কিন্তু শুরু হয়। তো এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে এই রোমান্টিক মুভমেন্টকে লিরিক্যাল ব্যালাড সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করেছে, এটি হচ্ছে প্রশ্ন। অনেক বড় একটি প্রশ্ন, এটার আলোচনা অনেক বৃহৎ হবে। তো আমার সঙ্গেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই শিট বা নোটটি পেতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই প্রশ্নের অ্যান্সারটি কালেক্ট করতে পারবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের আরও যদি কোনো প্রশ্নের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের কোন প্রশ্নটি আরও বেশি প্রয়োজন, মানে আরও আগে আলোচনা করা দরকার, এরকম প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। বলা হচ্ছে, ওয়ার্ডসওয়ার্থস প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস ইজ এ গ্রেট ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড হচ্ছে কি এ গ্রেট ল্যান্ডমার্ক। এটাকে গ্রেট ল্যান্ডমার্ক বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসের মাধ্যমেই কিন্তু রোম্যান্টিক মুভমেন্টটা স্টার্ট হয়েছিল। Wordsworth's Preface to Lyrical Ballads was published in 1800 after the publication of Lyrical Ballads in 1798. অর্থাৎ 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালাডস নামের একটি প্রবন্ধ তিনি কী করেছিলেন, পাবলিশ করেছিলেন। বা তার 2 বছর পর 1800 সালে তিনি পুনরায় প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস নামের একটি প্রিফেস তিনি কিন্তু পাবলিশ করেন। তো his main aim to publish Preface to Lyrical Ballads was to understand the reader about lyrical ballads, where he painted new kinds of poetry. অর্থাৎ লিরিক্যাল ব্যালাডসে তিনি অনেকগুলো কবিতা তিনি কিন্তু পাবলিশ করেছিলেন সেই কবিতাকে বোঝার জন্য। অর্থাৎ হঠাৎ করে এক ধরনের নতুন ধরনের একটা কবিতা তিনি রিডারদের মাঝে উপস্থাপন করেন, যার কারণে তিনি রিডাররা যাতে তার কবিতা বুঝতে পারে সেই জন্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড তিনি পাবলিশ করেন। এবং এখানে তিনি কি করেছেন, হি পেইন্টেড নিউ কাইন্ডস অফ পোয়েট্রি, অর্থাৎ অন্য ধরনের নতুন ধরনের একটা কবিতা তিনি এখানে কিন্তু পাবলিশ করেছেন। যেখানে নিও ক্লাসিক্যাল এজের কবিতা ছিল আপার ক্লাসদের মানুষদের নিয়ে, বাট এই লিরিক্যাল ব্যালাডস যে কবিতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্যাস্টোরাল বা রুরাল মানুষদেরকে নিয়ে। আফটার পাবলিশিং প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, পোয়েট্রি টেক্স ইটস পজিশন অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সপ্রেসিং humans feeling, emotion and passion, and it tries to connect human with nature. অর্থাৎ এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হওয়ার পর মানুষের ফিলিংস, ইমোশন এবং প্যাশন কবিতার মাধ্যমে বর্ণনা করা শুরু হয় এবং মানুষকে নেচারের সাথে একটা কানেকশন তৈরি হয় এই মানুষের সাথে নেচারের। The Romantic movement was started with the publication of Preface because it
ইনক্লুডেড ডিফারেন্ট কাইন্ডস অফ পোয়েট্রি। রোম্যান্টিক মুভমেন্টটা শুরু হয়েছিল এই প্রিফেস পাবলিশড হওয়ার ফলে, যেখানে এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন কবিতা ইনক্লুড করা হয়েছিল। দ্য রোম্যান্টিক মুভমেন্ট ইজ দ্য ডাইরেক্ট রিভোল্ট এগেনস্ট নিউ ক্লাসিসিজম। এই রোম্যান্টিক মুভমেন্টটা কী ছিল? ক্লাসিসিজমের এগেনস্ট একটা রিভোল্ট ছিল, এক ধরনের বিদ্রোহ ছিল। টু কল প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস অ্যাজ এ ম্যানিফেস্টো অফ দ্য রোম্যান্টিক মুভমেন্ট, সাম নোটেবল রিজনস আর ডিসক্রাইবড বিলো। অর্থাৎ কেন লিরিক্যাল ব্যালাডসকে ম্যানিফেস্টো অফ দ্য রোম্যান্টিক মুভমেন্ট বলা হচ্ছে তা প্রমাণ করার জন্য নিম্নে কিছু কারণ আমরা দেখব। এক নম্বর হচ্ছে নিউ ডেফিনেশন অফ পোয়েট্রি। কবিতার নতুন ডেফিনেশন বা সংজ্ঞা এই নিউ ক্লাসিক্যাল রাইটার, এই রোম্যান্টিক রাইটাররা প্রদান করে থাকে। সেই সংজ্ঞাটা কি? বিফোর দ্য পাবলিকেশন অফ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, পোয়েট্রি ডিল উইথ অনলি রেশনাল থিং অ্যান্ড পোয়েট্রি ওয়াজ অনলি দ্য আপার ক্লাস পিপুল। অর্থাৎ এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হওয়ার পূর্বে পোয়েট্রি শুধু ছিল, পোয়েট্রিতে যে বিষয়ে আলোচনা করা হতো সেটা হচ্ছে রেশনাল বিষয়, অর্থাৎ যুক্তি দেওয়া হতো এবং যুক্তি নিয়ে কথা বলা হতো। বাট পোয়েট্রি ছিল শুধু আপার ক্লাস পিপুলদের জন্য। পোয়েট্রি ওয়াজ ফুল অফ লজিক, রুলস অ্যান্ড রেগুলেশন, বিকজ দ্য পোয়েট অফ দ্য নিউ ক্লাসিক্যাল এজ গেভ এমফাসাইজ অন রিজন অ্যান্ড লজিক। অর্থাৎ এই সময়ের কবিতাতে আমরা কি দেখতে পাবো? রিজন দেখতে পাবো, লজিক দেখতে পাবো, রুলস রেগুলেশন সব কিছু থাকবে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে তো এই নিউ ক্লাসিক্যাল এজের যে রাইটাররাগুলো ছিল তারা রিজন এবং লজিকের উপর বেশি জোর দিত। দে থট দ্যাট পোয়েট্রি শুড বি অনলি ফর দ্য হায়ার ক্লাস পিপুল। তারা চিন্তা করতো যে পোয়েট্রি শুধু হায়ার ক্লাস পিপুলদের জন্য হওয়া উচিত। দে স্ট্রিক্টলি ফলোড দ্য ম্যানার অফ গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার। এটার কারণটা কি? এই যে কেন তারা মনে করতো যে পোয়েট্রি শুধু হায়ার ক্লাস পিপুলদের হওয়া উচিত, এর প্রধান কারণ ছিল ওই যে তারা গ্রিক এবং রোমান যে লিটারেচার রয়েছে সেই লিটারেচার দ্বারা তারা অনেক প্রভাবিত হয়েছিল। আমরা যদি গ্রিক এবং রোমান লিটারেচার দেখি তাহলে এখানে শুধু রাজা রানীর কাহিনী কিন্তু আমরা পাই, ঠিক আছে? যার কারণে, আর রাজা রানীরা কিন্তু বিলং টু দ্য হায়ার ক্লাস, যার কারণে আমরা তাদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা দেখতে পাবো। But William Wordsworth revolts against neoclassicism and establishes the new form of poetry and changes the definition of poetry. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী করেন? এই ক্লাসিসিজমের এগেনস্টে বিদ্রোহ করেন এবং নতুন একটা কবিতা আবিষ্কার করেন এবং নতুন একটা ডেফিনেশন, সংজ্ঞা, কবিতার নতুন একটা সংজ্ঞা আবিষ্কার করেন। সেই সংজ্ঞাটা কি? অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থস পোয়েট্রি is a spontaneous overflow of powerful feelings recollected in tranquility. অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের মধ্যে কবিতা হচ্ছে স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ আমাদের যে ফিলিংস রয়েছে সেই ফিলিংসটা উপচে পড়বে কবিতার মধ্যে দিয়ে। অ্যান্ড রিকালেক্টেড ইন ট্রানকুয়ালিটি, এবং একটা নীরব শান্ত পরিবেশে কী করা হবে? এটাকে রিকালেক্ট করা হবে। অর্থাৎ এই ডেফিনেশন থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে মানুষের ফিলিংস, উপচে পড়া ফিলিংস, সেটা কি হবে? একটা শান্ত নিরিবিলি পরিবেশে রিকালেক্ট করা হবে, আর সেটাই হবে হচ্ছে কবিতা। দ্য ডেফিনেশন প্রুভস দ্যাট দ্য ফিলিংস অ্যান্ড ইমোশন আর হায়ার দেন লজিক অ্যান্ড রিজন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যেখানে নিওক্লাসিক্যালে যে লজিক এবং রিজনকে কিন্তু এমফাসাইজ দেওয়া হলো, বাট এই রোমান্টিক এজে এসে আমরা দেখব যে লজিক বা রিজন নয়, বরং ফিলিংস এবং ইমোশনটা হচ্ছে হায়ার। কবিতার জন্য এটাই বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ সেটস এ নিউ ডেফিনেশন অফ পোয়েট্রি, উইদাউট এনি ডাউট প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড ইজ দ্য ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট। যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই রোমান্টিক প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসের মাধ্যমে একটা নতুন ধরনের কবিতা আবিষ্কার করেন এবং একটা নতুন ধরনের কবিতার ডেফিনেশন বা সংজ্ঞা দেন, সেই জন্য এই রোমান্টিক মুভমেন্টকে, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসকে রোমান্টিক মুভমেন্টের অগ্রযাত্রা ম্যানিফেস্টো বলা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখব কি নিউ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নতুন ধরনের একটা ল্যাঙ্গুয়েজ আমরা দেখব প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস ইন্ট্রোডিউস দ্য নিউ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। সো লিরিক্যাল ব্যালাডস কী করে? নতুন একটা ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করিয়ে দেয় রিডারদের কাছে। আফটার দ্য পাবলিকেশন অফ প্রিফেস দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি গেটস এ নিউ ডাইমেনশন।
অর্থাৎ প্রিপেসটা পাবলিশড হওয়ার পর পোয়েট্রি একটা নতুন ডাইমেনশন পায়। দ্য পোয়েট অফ নিওক্লাসিক্যাল এজ ইউজড ভেরি ডিফিকাল্ট অ্যান্ড অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ হুইচ ওয়াজ বিয়ন্ড আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য কমন পিপুল। অর্থাৎ নিওক্লাসিক্যাল এজের যদি ল্যাঙ্গুয়েজ বলি, কবিতার ভাষা যদি বলি, সেটা এতটাই কঠিন এবং এতটাই জটিল এবং এতটাই অলঙ্কারে অলঙ্কৃত যে সাধারণ মানুষ যারা ছিল তারা কবিতা কী নিয়ে লেখা হচ্ছে কোনোভাবেই বুঝতে পারতো না। এটা ছিল তাদের বিয়ন্ড আন্ডারস্ট্যান্ডিং। বাট ইন প্রিফেস ওয়ার্ডসওয়ার্থ ক্লেইমস দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপুল। ওয়ার্ডসওয়ার্থ দাবি করছেন যে একটা কবিতার ল্যাঙ্গুয়েজ অবশ্যই কমন মানুষ থেকে নেওয়া উচিত, কমন পিপুলদের কাছ থেকে নেওয়া উচিত। কারণ অ্যাজ পোয়েট্রি ইজ কমন পিপুল, পোয়েট্রি যেহেতু কমন পিপুলদের জন্য এবং আপার ক্লাস পিপুলদের জন্য যদি পোয়েট্রির ভাষাটা কমন পিপুলদের কাছ থেকে নেওয়া হয় তাহলে কী হবে, সবাই কবিতার ভাষাটা বুঝতে পারবে। The language of poetry should be rustic and rural so that it reflects the shadow of nature. অর্থাৎ এই যে কবিতা, এই কবিতার যে ভাষা সেটা অবশ্যই কী হবে, গ্রামীণ ভাষা বা রাষ্ট্রিক ভাষা হতে হবে। কারণ কি, কারণ আমরা এই ভাষার মধ্যে কী পাই, শ্যাডো অফ নেচার, নেচারের কী পাই, ছায়া পাই। কেন আমরা নেচারের মধ্যে ছায়া পাই? কারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে রাষ্ট্রিক বা প্যাস্টোরাল যে লোকজন তারা কিন্তু প্রকৃতির কাছে থাকি। তো প্রকৃতির কাছে থাকার কারণে আমরা কবিতার মধ্যে যদি তাদের ভাষা নেওয়া হয় তাহলে শ্যাডো অফ নেচার অর্থাৎ প্রকৃতির যে ছায়া সেটা আমরা কবিতার মধ্যে কিন্তু দেখতে পাবো। বিকজ দ্য রুরাল পিপুল আর অলওয়েজ ইন টাচ অফ নেচার, কেননা রুরাল পিপুলরা সবসময় কী থাকে, নেচারের টাচে থাকে। Preface to Lyrical Ballad changes the form of language. Due to this reason, it calls the manifesto of romantic movement. যেহেতু Preface to Lyrical Ballad ফর্ম অফ ল্যাঙ্গুয়েজের ফর্মটাকে চেঞ্জ করে দিয়েছে, ল্যাঙ্গুয়েজের গঠনটাকে চেঞ্জ করে দিয়েছে, সেজন্য এটাকে কি বলা হতে পারে, ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট বলা যেতে পারে। তারপর দেখব ইন্ডিভিজুয়াল ফ্রিডম, স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা। According to the subject matter of Wordsworth poetry, the poet is liberal. অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের যে সাবজেক্ট ম্যাটার অর্থাৎ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে অবশ্যই একজন পোয়েট কী হবেন, স্বাধীন হবেন। ফর দিস রিজন নো ওয়ান এবল টু গিভ দ্য অ্যাবসোলিউট ডেফিনেশন অফ রোম্যান্টিসিজম। যার কারণে কোনো রাইটার, কোনো ক্রিটিক, কোনো পোয়েট কেউই রোম্যান্টিসিজমের যে অ্যাকচুয়াল ডেফিনেশন, অ্যাবসোলিউট ডেফিনেশন বা সংজ্ঞা সেটা তারা কিন্তু দিতে পারেনি। পোয়েট্রি ক্যান বি রিটেন টু সি দ্য নেচার, টু লিসেন দ্য সং অফ কাক্কু, টু ওয়াচ দ্য মুভি অফ ঘোস্ট। অর্থাৎ পোয়েট্রি কিন্তু একটা নেচারকে দেখে কিন্তু লেখা যেতে পারে। আবার টু লিসেন দ্য সং অফ কাক্কু, অর্থাৎ কাক্কুর যে গান, কোকিলের যে গান, সেই গান শুনেও কিন্তু কবিতা লেখা যেতে পারে। টু ওয়াচ দ্য মুভি অফ ঘোস্ট, অর্থাৎ ভূতের মুভি দেখেও কিন্তু এই কবিতা লেখা যেতে পারে। তাহলে কেউ হয়তো বা রোমান্টিক হতে পারে নেচার দেখে, কেউ বা গান শুনে, কেউ আবার ভূতের মুভি দেখে। এই জন্য এই রোমান্টিসিজমের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি ডিফাইন করা যায়নি। পোয়েট ক্যান প্রেজেন্ট হিজ ওন ফিলিংস, ইমোশন অ্যান্ড প্যাশন থ্রু পোয়েট্রি। পোয়েট কী করতে পারে, তার নিজের ফিলিংস, ইমোশন এবং প্যাশন কিন্তু কবিতার মাধ্যমে এক্সপ্রেস করতে পারে বাই রিকালেক্টিং পাস্ট এক্সপিরিয়েন্স, তার যে অতীতের যে এক্সপিরিয়েন্স সেটা রিকালেক্ট করার মাধ্যমে। হি ক্যান টেক দ্য সাবজেক্ট অফ পোয়েট্রি ফর অ্যানি প্লেস, তিনি পোয়েট্রির যে সাবজেক্ট সেটা তিনি যে কোনো প্লেস থেকে নিতে পারেন। ইভেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ টেক্স নেচার অ্যাজ দ্য মিডিয়াম অফ হিজ সাবজেক্ট অফ পোয়েট্রি। আমরা যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তিনি তার কবিতার সাবজেক্ট ম্যাটার হিসেবে নেচার টেকে নিয়েছেন। আমরা জানি নেচার সম্পর্কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফিলোসফিক্যাল আইডিয়া রাখেন। তার মতে কিন্তু নেচার হ্যাজ দ্য পাওয়ার অফ কিউরিং অফ হিউম্যান সোল, অর্থাৎ মানুষের আত্মাকে নিরাময় করার একটা পাওয়ার কিন্তু নেচারের মধ্যে রয়েছে, তিনি বিশ্বাস করেন। তারপর তার একটা ডক্ট্রিন রয়েছে, আমরা জানি প্যান্থিসিজম। সেই প্যান্থিসিজম ডক্ট্রিন অনুযায়ী তার মতে হচ্ছে গড এক্সিস্ট ইন নেচারের মধ্যে কিন্তু গডের উপস্থিতি পান, তিনি ডিভাইন স্পিরিট কিন্তু নেচারের মধ্যে পান। আবার তিনি বলছেন যে নেচার ইজ হিজ গার্ডিয়ান অর নার্স, নেচার হচ্ছে তার অভিভাবক, নেচার হচ্ছে তার সেবিকা বা সেবক। এভাবে কিন্তু তিনি নেচারকে ট্রিট করেছেন। ঠিক আছে।
So only preface to lyrical ballads gives poet individual freedom in composing. সো লিরিক্যাল ব্যালান্স কী করেছে, শুধু প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সই পোয়েটের ইন্ডিভিজুয়াল স্বাধীনতা দিয়েছে কবিতা কম্পোজ করতে। ফর দিস রিজন প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স ইজ কল্ড দ্য ম্যানিফেস্টো অফ রোম্যান্টিক মুভমেন্ট। যার কারণে বলা যেতে পারে যে লিরিক্যাল ব্যালান্স হচ্ছে কি ম্যানিফেস্টো অফ রোম্যান্টিক মুভমেন্টকে সামনে এগিয়ে নিতে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সের ভূমিকা অনস্বীকার্য। অ্যাভয়েডেন্স অফ ফ্রিকুয়েন্ট ফিগার্স অফ স্পিচ, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি ফিগার অফ স্পিচ ইউজ করতে নিও ক্লাসিক্যাল এজের রাইটাররা, বাট এটাকে আমরা নিও ক্লাসিক্যাল এজে যে কবিগুলো রয়েছে তাদেরকে দেখব যে তারা এটাকে অ্যাভয়েড করছেন। বিফোর দ্য রোমান্টিক মুভমেন্ট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি ওয়াজ ভেরি ফিগারেটিভ অ্যান্ড অর্নামেন্টাল, অর্থাৎ রোমান্টিক মুভমেন্টের পূর্বে যে ভাষা ছিল কবিতা সেটা অনেক ফিগারেটিভ এবং অর্নামেন্টাল ছিল, ফিগার অফ স্পিচে ভর্তি ছিল, এক কথায় অনেক বোল্ড ল্যাঙ্গুয়েজ ছিল, অনেক হার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, খুবই কঠিন, বুঝতে খুব কঠিন হতো। আপনারা চাইলে হচ্ছে রেপ অফ দ্য লকের যে কবিতা এপিকটা রয়েছে সেটা পড়ে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এই নিও ক্লাসিক্যাল এজের রাইটারদের কবিতাগুলো কতটা কঠিন ল্যাঙ্গুয়েজ। মূলত তারা আঞ্চলিক ভাষা ইউজ করতেন এবং প্রচুর পরিমাণে এপিক সিমিলি এগুলো ইউজ করতেন, যেটা হচ্ছে যারা কমন পিপল ছিল তাদেরকে কিন্তু বোঝার বাইরে ছিল, তাদের নাগালের বাইরে ছিল। দ্য পোয়েট অফ দ্য নিও ক্লাসিক্যাল এজ কম্পোজড পোয়েট্রি ইন দ্য ফর্ম অফ প্রোজ, অর্থাৎ তাদের যদি প্রোজ পড়ি, প্রোজও তাদেরকে একটা প্রোজ পড়লে মনে হবে যে এটা আমরা পোয়েট্রি পড়ছি, ঠিক আছে। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু দ্য রিডার টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন প্রোজ অ্যান্ড পোয়েট্রি, অর্থাৎ কোনটা প্রোজ কোনটা পোয়েট্রি এটা মানে খুঁজে বের করা এটা খুবই একটা ডিফিকাল্ট টাস্ক ছিল। দে ইউজড ডিফারেন্ট টাইপস অফ অর্নামেন্ট স্পেশালি স্যাটায়ার অ্যান্ড আয়রনি, তারা বিশেষ করে স্যাটার এবং আয়রনি ইউজ করতো ল্যাঙ্গুয়েজে প্রচুর পরিমাণে। দে অলসো ইউজড ম্যানি ফিগার্স অফ স্পিচ ইনক্লুডিং সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, মেটাফোর, হাইপারবোল, অ্যালিউশন এটসেট্রা। অ্যালিউশন রেফারেন্স এদের ছিল হচ্ছে একদম প্রধান হাতিয়ার। তারা ইউজ করতো কি সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারবোল, অ্যালিউশন এগুলো তারা ইউজ করতো। বাট দ্য রোম্যান্টিক মুভমেন্ট চেঞ্জেস দ্যাট ফ্যাশন অ্যান্ড মেক্স এ পোয়েট্রি ইজিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। রোম্যান্টিক পোয়েট্রি কী করলো, এই যে ফ্যাশন সেই ফ্যাশনটা কী করলো চেঞ্জ করে দিল, যাতে কবিতা বোঝার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হলো এবং ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হলো। এটার কারণ কি, যদি একটা রাইটিংয়ে যদি প্রচুর পরিমাণে আয়রনি বা সিম্বল ইউজ করা হয় বা স্যাটারিক্যাল এলিমেন্ট থাকে, তাহলে কিন্তু এটা সাধারণ মানুষ কিন্তু খুব সহজেই কিন্তু এটা বুঝতে পারে না, ঠিক আছে। এই বিষয়টা দেখব আমরা এই রোমান্টিক মুভমেন্টের কারণে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড পাবলিশ হওয়ার কারণে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দ্যাটস ওয়াই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড ইজ কল্ড দ্য ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট, যার কারণে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডকে ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট বলা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা রিজন আমরা দেখব, ডাইরেক্ট রিয়াকশান এগেনস্ট নিও ক্লাসিসিজম। এই রোমান্টিক মুভমেন্টটা কী ছিল, ডাইরেক্ট রিয়াকশান এগেনস্ট দ্য নিও ক্লাসিসিজম, অর্থাৎ নিও ক্লাসিক্যাল এজের এগেনস্টে ডাইরেক্ট একটা বিদ্রোহ ছিল এই রোমান্টিক মুভমেন্ট। দ্য পোয়েট অফ নিও ক্লাসিক্যাল এজ ওয়ার ভেরি মাচ ইনফ্লুয়েন্স বাই দ্য গ্রিক অ্যান্ড রোমান লিটারেচার, অর্থাৎ নিও ক্লাসিক্যাল এজের রাইটাররা গ্রিক এবং রোমান লিটারেচার দ্বারা খুব ভালোভাবে প্রভাবিত হয়েছিল। দে ট্রাই টু ফলো দেম, তারা চেষ্টা করেছিল তাদেরকে অনুকরণ করার। দ্য সাবজেক্ট ম্যাটার অফ পোয়েট্রি ইজ অফেন টেক দ্য এলিট ক্লাস পিপুল, এই সময়ে সাবজেক্ট ম্যাটার যেটা কবিতা সেটা নেওয়া হতো এলিট ক্লাস পিপুলদের কাছ থেকে, অর্থাৎ তাদের জীবনী কিন্তু আলোচনা করা হতো কবিতার মাধ্যমে। দে কম্পোজড পোয়েট্রি অনলি ফর আপার ক্লাস পিপুল, মানে তারা শুধু কবিতা আপার ক্লাস পিপুলদের জন্য কম্পোজ করতো। রিজন অ্যান্ড লজিক ওয়ার দ্য মেইন থিম, রিজন এবং লজিক ছিল তাদের প্রধান থিম। স্যাটায়ার ওয়াজ দ্য জানরা অফ পোয়েট্রি, জেনেরিক ফর্ম ছিল স্যাটায়ার। অ্যাকচুয়ালি দে ট্রাই টু এক্সপোজ দ্য অ্যাবিউজ অ্যান্ড ফলিস অফ আপার ক্লাস পিপুল থ্রু মোকিং, অর্থাৎ এই যে আপার ক্লাস পিপুলদেরকে নেক্সট নিয়ে লিখছেন, এটার কারণটা কি, কারণটা হচ্ছে আপার ক্লাস পিপুলদের ফলিস এবং তাদের যে অ্যাবসার্ডিটিস এবং তাদের যে হিপোক্রিসি
সেগুলো মূলত মকিংয়ের মাধ্যমে হাস্যরসাত্মক এলিমেন্টের মাধ্যমে কিন্তু তাদের কবিতার মধ্যে কিন্তু উপস্থাপন করা হয়ে থাকে। আমরা এক্সাম্পল কিন্তু আমি একটু আগেই বললাম রেপ অফ দ্য লক, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বেলিন্ডার যে ফ্যাশনেবল লাইফ সেটাকে কিন্তু স্যাটায়ার করা হয়েছে। বিকজ দেয়ার ফ্রান্স আচ্ছা দে হ্যাড নাথিং টু থিঙ্ক অ্যাবাউট কমন পিপুল, সাধারণ মানুষের জন্য চিন্তার কোনো কারণই ছিল না, তার সাধারণ মানুষের জন্য কবিতা লিখতেও না। বিকজ দেয়ার ওয়ার ফ্রান্স রেভলিউশন, এর অন্যতম কারণ হচ্ছে কি সেই সময়ে ফ্রান্স রেভলিউশনের একটা ইফেক্ট তাদের মধ্যে পড়েছিল। দ্য কমন পিপুল ওয়ার স্ট্রাগলিং ফর দেয়ার রাইটস, সাধারণ মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করছিল, স্ট্রাগল করছিল। দে ডেপ্রিড ফ্রম দেয়ার রাইটস, তাদের যে অধিকার সে অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। দ্য এলিট ক্লাস পিপুল ওয়ার অনলি এনজয়িং অল দ্য রাইটস অফ সোসাইটি, সমাজের যত অধিকার সব অধিকারগুলো যারা এলিট ক্লাস পিপুল তারা কিন্তু উপভোগ করছিল। ফর দিস রিজন দ্য নিওক্লাসিক্যাল কম্পোজার গিভ দেয়ার আই অন আপার ক্লাস পিপুল, যার কারণে নিওক্লাসিক্যাল রাইটাররা কী করে যারা আপার ক্লাস পিপুল ছিল তাদের প্রতি একটু বেশি নজর দিতে থাকে। বাট লিরিক্যাল ব্যালাড চেঞ্জেস দিস অ্যাটমসফিয়ার, লিরিক্যাল ব্যালাড কী করলো এই পরিবেশটাতে একদম চেঞ্জ করে দিল। দে ট্রাই টু থিঙ্ক পোয়েট্রি ইজ নট অনলি আপার ক্লাস পিপুল বাট অলসো কমন পিপুল, পোয়েট্রি যে শুধু আপার ক্লাস পিপুল তা না, এটা কমন পিপুলদের জন্য। ওয়ার্ডসওয়ার্থ চেঞ্জ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থ কবিতার ডেফিনেশনটা পরিবর্তন করে দিলেন এবং কবিতার যে সাবজেক্ট ম্যাটার সেটাও কিন্তু পরিবর্তন করে দিলেন। হি অ্যাবস্টেইনস দ্য রেশনাল সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েট্রি অ্যান্ড ট্রাইজ টু কম্পোজ পোয়েট্রি অন হিউম্যান ইমোশন সো দ্যাট দ্য পিপুল ক্যান কমিউনিকেট উইথ নেচার, অর্থাৎ রেশনাল সাবজেক্ট ম্যাটার থেকে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্ডসওয়ার্থ এবং কম্পোজ শুরু করলেন এমন একটি পোয়েট্রি যে পোয়েট্রিগুলো হিউম্যান প্যাশন নিয়ে ডিসকাস করবে এবং যাতে মানুষ কী করতে পারে নেচারের সাথে মানুষের একটা কমিউনিকেশন বা যোগাযোগ থাকে। Whereas Wordsworth shows his reaction towards neoclassicism and makes poetry new through preface to lyrical ballads, it can be easily regarded preface to lyrical ballads as the manifesto of the romantic movement. যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী করেছেন নিওক্লাসিসিজম এগেনস্টে রিভোল্ট করেছেন, ঠিক আছে, এবং কবিতার ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছেন, কবিতার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়েছেন, তার কারণে এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসকে বলা হচ্ছে কি ম্যানিফেস্টো অফ দ্য রোম্যান্টিক মুভমেন্ট। তারপর দেখব প্রডিউস রোম্যান্টিক পয়েট, অর্থাৎ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড কী করেছে রোম্যান্টিক পয়েট কিন্তু প্রডিউস করেছে, উৎপাদন করেছে। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড প্রডিউসেস ম্যানি রোম্যান্টিক পয়েটস ইনক্লুডিং এস.টি. কোলরিজ, জন কিটস, উইলিয়াম ব্লেক, পি.বি. শ্যালি, লর্ড বাইরন এটসেট্রা। অর্থাৎ রোম্যান্টিক পয়েট প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস এই এস.টি. কোলরিজ, জন কিটস, উইলিয়াম ব্লেক, পি.বি. শ্যালি, লর্ড বাইরন এদেরকে ক্রিয়েট করেছে। দে আর কল্ড দে আর কল্ড রোম্যান্টিক পয়েট, তাদেরকে রোম্যান্টিক পয়েট বলা হয় কারণ বিকজ অফ দেয়ার ইমাজিনেশন, লাভ ফর নেচার, লাভ ফর বিউটি, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ইউজ অফ সিম্বল। অর্থাৎ তাদেরকে এই রোম্যান্টিক রাইটার পয়েট বলার কারণ হচ্ছে তাদের কবিতার মধ্যে আমরা হাই ইমাজিনেশন পাবো, প্রকৃতির প্রতি ভালোবাসা পাবো, বিউটির প্রতি ভালোবাসা পাবো, তাদের যে ব্যক্তি স্বাধীনতা সেটা দেখতে পাবো, তারপর সিম্বলিজমের ইউজ কিন্তু আমরা দেখতে পাবো। অ্যাজ প্রিফেস অফ ওয়ার্ডসওয়ার্থ প্রডিউসেস সাম outstanding romantic poets, therefore it is clear that the preface is the manifesto of romantic movement. যেহেতু লিরিক্যাল ব্যালাডস অনেকগুলো রোমান্টিক কবিকে আবিষ্কার করেছে, তার কারণে রোমান্টিক প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডকে রোমান্টিক মুভমেন্ট বলা হচ্ছে। ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিসিজম, অর্থাৎ এখানে আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসকে ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্টের বলার কারণ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম। ওয়ার্ডসওয়ার্থস প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস বিউটিফুলি এক্সপোজেস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম, অর্থাৎ লিরিক্যাল ব্যালাডসে আমরা রোমান্টিসিজমের কিন্তু বৈশিষ্ট্য আমরা পাবো। সেই বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাবজেক্টিভিটি, অর্থাৎ কবিরা কী হবেন সাবজেক্টিভ হবেন। তাহলে সাবজেক্টিভিটি কি,
সাবজেক্টিভিটি হচ্ছে এমন একটি পয়েম, সাবজেক্টিভ পয়েম হচ্ছে এমন একটি পয়েম যেখানে দেখব যে পয়েট তার নিজের ফিলিংস ইমোশন ব্যাখ্যা করছেন কবিতার মাধ্যমে, ঠিক আছে। তো এই ধরনের কবিতা আমরা প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসের মধ্যে দেখতে পাবো। তারপর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে লাভ অফ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা। আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ পয়েট অফ নেচার। তো তিনি তার যে কবিতা আছে সেই কবিতাতে তার লাভ ফর নেচারকে তিনি কিন্তু শো করেছেন। তিনি বলেছেন যে নেচার হ্যাজ দ্য পাওয়ার অফ কিউরিং হিউম্যান সোল, আমরা জানি, ঠিক আছে। তারপর জন কিটস তিনিও কিন্তু নেচারকে নিয়ে লিখেছেন। তার নাইটিঙ্গেল অর টু নাইটিঙ্গেল কবিতা যদি পড়ি সেখানে কিন্তু আমরা বুঝতে পারি। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হাই ইমাজিনেশন। আমরা কিন্তু হাই ইমাজিনেশন কিন্তু পাবো হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের এই লিরিক্যাল ব্যালাডসের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর মধ্যে। তো যার কারণে এখান থেকে প্রমাণ হচ্ছে লিরিক্যাল ব্যালাডস কী করেছে, একটা নতুন ক্যারেক্টারিস্টিক সেট করেছে কবিতার, এবং এই নতুন ক্যারেক্টারিস্টিক সেট করার মাধ্যমে রোম্যান্টিক মুভমেন্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। যার কারণে রোম্যান্টিক মুভমেন্ট প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডকে রোম্যান্টিক মুভমেন্টের ম্যানিফেস্টো বলা হয়ে থাকে। এই হচ্ছে আজকের আলোচনা। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই শিটটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।